আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকালই আমি বলেছিলাম, এটা উল্লেখ করেছিলাম মৃদুভাবে, যে আমাদের ডক্টর ইউনূস তিনি ইরানে যাওয়ার জন্য একটা সুযোগ সুবিধা খুঁজছিলেন। কারণ আপনার এই বিমস্টেক সম্মেলনে যখন ইরানের প্রতিনিধি এসছিলেন, ওদের বিদেশমন্ত্রী, সেই সময় ডক্টর ইউনূস একটা সাইডলাইন বৈঠক করেছিলেন। বৈঠক করে তিনি বলেছিলেন যে আপনার দেশের বাসিন্দা হতে আমি ইচ্ছুক। আমি খবরও করেছিলাম। তা এখন ইরানের যে অবস্থা, সেই বিষয়ে বলেছিলাম ভবিষ্যতে কিন্তু ইরান খুব একটা সেফ থাকবে না। ডক্টর ইউনূস, আপনি যাচ্ছেন কোথায়? মানে আপনার পরিকল্পনা যেটা, সেটা বাস্তবায়ন হবে না। গতকালকে আমি বলেছিলাম যে ইরানের অবস্থা খুব খারাপ। আজকের কাগজে এইটা বেরিয়েছে, উত্তাল ইরানে বাড়ছে মৃত্যু, হুঁশিয়ারি ট্রাম্পের। কি লিখছে শুনুন। তেহরান 2 জানুয়ারি, আরো একবার প্রতিবাদ আন্দোলনে উত্তপ্ত ইরান। গত কয়েকদিনের বিক্ষোভে ইতিমধ্যে প্রাণ গিয়েছে 7 জনের। নিহতদের মধ্যে রয়েছে নিরাপত্তা বাহিনীর 1 সদস্য। সাধারণ মানুষের ওপরে ইরান সরকারের বল প্রয়োগ করলে তার ফল ভালো হবে না বলে সমাজ মাধ্যমে হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তারাও চুপ করে বসে থাকবে না বলে ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে তেহরানও। 2022 সালে পুলিশি হেফাজতে মাসা আমিনি নামে তরুণীর বিক্ষোভের পরে হিজাব বিরোধী আন্দোলন উত্তাল হয়ে উঠেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে মৃত্যু হয়েছিল সেই সময়তে 550-রও বেশি মানুষের। 3 বছর পর ফের রাস্তায় নেমেছেন ইরানের সাধারণ মানুষ। তবে এবারের ক্ষোভের মূল কারণ সম্পূর্ণ ভিন্ন। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পানীয় জলের প্রবল সংকট। গত কয়েক মাস ধরেই ভুগছেন স্থানীয় মানুষেরা। বিদায়ী বছরের শেষ কয়েকদিনে সেই ক্ষোভই ফেটে পড়তে দেখা গিয়েছে ইরানের রাস্তায়। এখানে একটু বলে দিই, আপনাদের হয়তো মনে আছে, ইরানে হিজাবের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে এক তরুণী, তিনি প্রকাশ্য তেহরানের রাস্তায় হিজাব ছিঁড়ে ফেলে মাথার চুল কেটে ফেলেন। সেই অপরাধে এই মাসাহা যে আছেন, তাকে ফাঁসি দেওয়া হয়। তুলে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে ফাঁসি দেওয়া হয়েছিল। এতটাই একেবারে সরকার এরকম যে আইন আদালতের কোনো ধার ধারে না, পুলিশি হেফাজতে তাকে ফাঁসি দিয়ে দিল। গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে বেড়ে দিয়েছে। এখন ওইটা যখন সমাজ মাধ্যমে মারফত বেরিয়ে পড়ে, খবর তো চেপে রাখা হয়েছিল, সব দেশেই খবর চেপে রাখার চেষ্টা হয়, ইরানও চেপে রেখে দিয়েছিল। এবার সমাজ মাধ্যমে যখন ওই খবরটা বেরিয়ে পড়ে, তখন একবার দলে দলে মানুষ বেরিয়ে পড়ে। সেই সময়তে একবার আনরেস্ট একটা তেহরান হয়ে ওঠে। সেখানে গুলি টুলি চললে পরে 550-রও বেশি মানুষ মারা যায়। কিন্তু এবারের ঘটনাটা একটু অন্য। এবারে ইরানের এই 3 বছর পর ইরানের ওপর স্যাংশন রয়েছে। ভারত ইরান থেকে এখন কম তেল নিচ্ছে, কারণ রাশিয়া থেকে তেল বেশি নিচ্ছে পুতিনের সঙ্গে করার পর, আলোচনার পর। ফলে চীন যতটুকু নিচ্ছে, বাকিটা ইরান কোথাও বেচতে পারছে না। এখন ডলারের প্রচন্ড সংকট। এখন ইরানের $1 কিনতে গেলে মানুষকে গুনতে হচ্ছে 1.42 মিলিয়ন আপনার রিয়াল। ভাবুন, 1.4 1,40,000 মতো রিয়াল দিলে তবে $1 পাওয়া যাচ্ছে। মুদ্রাস্ফীতি এই জায়গায় গিয়ে পৌঁছেছে, 256% মুদ্রাস্ফীতি। ভাবা যায় মানুষ খাবে কি? তাই লেখা হচ্ছে এখানে, 28 ডিসেম্বর রাজধানী তেহরান থেকে শুরু হয় প্রতিবাদ আন্দোলন। এরপরে তা ছড়িয়ে পড়ে আলবোর্জ, কামরান শাহ,
মার্কাজি, এসপাহান, হামেদানের মতো এলাকায়। মূলত বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের থেকেই শুরু হয় এই প্রতিবাদ বিক্ষোভ। পরে তাতে যোগ দিয়েছেন পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষও। ডলারের নিরিখে রিয়ালের মান তলানিতে গিয়ে ঠেকেছে। রিয়াল ফলে চূড়ান্ত অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গোটা দেশ। বিক্ষোভকারীরা জানাচ্ছেন তাদের পকেট ফাঁকা, ফ্রিজে খাবার নেই, নেই পর্যাপ্ত জলের ব্যবস্থা, বাজার বন্ধ। ফলে মানুষের সব রোষ গিয়ে পড়েছে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির ওপর। পথে নেমে বিক্ষোভকারীরা এখন একনায়কের মৃত্যু, খামেনির মৃত্যুর মতো স্লোগান তুলছে। মাসুদ পেজেশকিয়ান, যিনি প্রেসিডেন্ট, সরকারের দিকে আঙুল তুলে কেউ কেউ বলছেন আপনাদের লজ্জা হওয়া উচিত। এই বিক্ষোভকে সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন ইসরায়েলের মোসাদ বাহিনী। ইসরায়েলের সামরিক বাহিনীর এক রেডিও বার্তায় ফরাসি ভাষায় ইরানের আন্দোলনকারীদের প্রতি বলা হয়েছে, একসঙ্গে তোমরা রাস্তায় বেরো, সময় এসে গিয়েছে, আমরা তোমাদের সঙ্গে আছি। এই যে মানে ঘিটা ঢালছে না আগুনে, সেটা আসলে করছে আমেরিকা। এর পেছনে জেনে রাখবেন, এর পেছনে আবার একটা রেজিম চেঞ্জের গল্প আছে। প্রথমে হলো পাকিস্তান, তারপর তার আগে শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ঠিক এইভাবেই সিরিয়া হয়েছিল, এইভাবেই লেবানন হয়েছিল, এবার গিয়ে পড়লো ইরান। দেখলে ইরানকে তো এমনি মারা যাবে না, তাই আমেরিকা কি করলো, আমেরিকা তার দোসর ইসরায়েলকে লাগিয়ে দিয়েছে, তোমরা ওর পেছনে লেগে পড়ো, রেজিম চেঞ্জ করতে হবে। এই আমাদের খামেনি, তাকে দেশ ছাড়া করতে হবে। তা এই এখন পুরো ঘিটা ঢালছে ইসরায়েল, যে তোমরা মারো, আমরা তোমাদের সঙ্গে আছি, রাস্তায় বেরো। আর এদিকে হুঙ্কার দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তারপরে লিখছেন পরিস্থিতি সামাল দিতে বছরের শেষ দিনে আচমকা ছুটির ঘোষণা করে দেয় সরকার, কিন্তু তাতেও বিক্ষোভ দমন করা যায়নি। উল্টে ইংরেজি নতুন বছরের শুরু থেকে আরো জোরদার হয়েছে আন্দোলন। আমদানি বাড়াতে দেশের অস্ত্র ভান্ডার থেকে বিভিন্ন যুদ্ধাস্ত্র, ক্ষেপণাস্ত্র বিক্রির কথা ঘোষণা করেছে সরকার, কিন্তু কিনবে কে? কারণ স্যাংশন আছে, তো কোনো দেশ তো কিনতে চাইবে না। সেই সঙ্গে কঠোর হাতে বিক্ষোভ দমনে নেমেছে ইরানের নিরাপত্তা বাহিনীও। গত দুদিনে লোরদেগান, আজনা, লোরেস্তান, ফুলাদ শহর, বখতিয়ারি এলাকা থেকে মৃত্যুর খবর এসেছে। বাসিজ এলাকায় আবার বিক্ষোভকারীর হাতে মৃত্যু ঘটেছে রেভলিউশনারি গার্ড ভলেন্টিয়ারের সদস্য 21 বছরের এক তরুণ। এই পরিস্থিতিতে তেহরানকে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, যদি শান্তিকামী বিক্ষোভকারীদের উপরে ইরান গুলি চালায় বা হিংসা ছড়ায়, তাহলে আমেরিকা ইরানের সাধারণ মানুষকে রক্ষা করবে। জানিয়ে রাখতে চাই যে আমরাও বন্দুকে গুলি ভরে তৈরি আছি। যদি খামেনি এক শীর্ষ উপদেষ্টা আলী শামখানি ট্রাম্পের হুঁশিয়ারির জবাবে খোঁচা দিতে গিয়ে ইরান এবং আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের প্রসঙ্গ তুলেছেন এবং বলেছেন উচিত জবাব দেওয়া হবে। এই হচ্ছে সাম্প্রতিক ইরানের অবস্থা, যেটা গতকালকে আমি ছুঁয়ে গেছিলাম, আজকে কাগজেও এটা বেরিয়ে গেছে, আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিলাম যে এই হচ্ছে অবস্থা ইরানের। ফলে আর একটা বাংলাদেশ তৈরি হতে যাচ্ছে ইরান। আর সেক্ষেত্রে দখলদার কে থাকবে? দখলদার থাকবে পুরো আমেরিকা এবং তার সঙ্গে হচ্ছে ইসরায়েল। এই যে ইসরায়েল আর ইরান দুজনের মধ্যে যে সম্পর্ক, যুদ্ধের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য মানে ওই খামেনিকে সরালে পরে সমস্ত সম্পর্ক বেরিয়ে আসবে, ঠিক হয়ে যাবে। এবং ইরানের যে সাধারণ মানুষ, তাদেরকে পুরো খেপিয়ে দেওয়া হয়েছে, সমস্ত মানে অর্থনীতিটার 12টা বাজিয়ে দিয়ে। কারণ স্যাংশন যদি 79 থেকে স্যাংশন চলছে, আপনি বলুন, একটা দেশ শুধু তেলের উপরে বেঁচে আছে, সেই তেলটা কেনার কোনো লোক নেই, যুদ্ধাস্ত্র কেনার কোনো লোক নেই, তাহলে সেই দেশটা বাঁচবে কি করে? একদিন ভারত সাহায্য করেছে, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে ভারতও বুঝতে পেরেছে বেশি দিন ইরানের সঙ্গে থাকা যাবে না। যদি ইরানের সঙ্গে থাকি তাহলে পরে আমার
ইসরায়েল আমার বন্ধু হিসেবে ইসরায়েল আমার হাত ছেড়ে দেবে। সবই কূটনীতির খেলা। ভারত চুপচাপ নিজের ডিসিশন নিয়ে, ভারত রাশিয়া থেকে, মিডল ইস্ট থেকে ভারত তেল আমদানি করছে, ইরানের থেকে করছে। যেহেতু ইরানের একদম অর্থনীতি বসে গেছে, তাই ইরানের থেকে তেল আমদানি কমালেও কিছুটা আমদানি বজায় রেখেছে, এবং যতটা বাড়ছে ভারতবর্ষ তাকে খাবার দাবার জুগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা পুরো দেশের মানে কয়েক কোটি দেশে মানে ইরানের জনসংখ্যা আমার ঠিক জানা নেই কত কত জনসংখ্যা আছে, পুরো দেশটাকে খাওয়ানোর ক্ষমতা তো ভারতবর্ষের নেই। তার অন্যান্য কমিটমেন্ট রয়েছে, দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে, বিদেশের যে সমস্ত মানুষগুলো রয়েছে, আবার ব্যবসার কমিটমেন্ট রয়েছে। সমস্ত কিছু সামলে ইরানকে পুরো দেশটাকে খাওয়ানো সম্ভব নয়। ফলে ইরানের এখন $1 কিনতে গেলে খরচা হচ্ছে 1,40,000 আপনার রিয়াল। কোন মানুষের পক্ষে কি সম্ভব? ফলে এই স্যাংশনের পেঁচে এবং ইসরায়েলের যুদ্ধটাকে ইরানের বিরুদ্ধে থামানোর জন্য আমেরিকা আবার একটা রেজিম চেঞ্জের খেলায় নেমে পড়েছে, এবং খুব শিগগির দেখবেন এই পেজেস্কিয়ান সহ এই আমাদের আয়াতুল্লাহ খামেনি তিনি সব সম্ভবত 7 দিনের মধ্যে খুব পালাবেন। এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই। যদি দেশে থাকেন জনতার হাতে মার খেয়ে মরে যাবেন। ফলে আমি যেটা বলেছিলাম, ইউনূস সাহেব আপনি যাবেন কোথায়? আপনার সব রাস্তা বন্ধ। তুর্কির এখন অবস্থা খুব খারাপ। তুর্কি খাবার চেয়ে পাঠাচ্ছে, খাবার চেয়ে পাঠাচ্ছে, চিঠির পর চিঠি, খালি প্লেন পাঠিয়েছে, খাবার দাও, খালি প্লেন ফিরে গিয়েছে। ভারতবর্ষ বলছে খাবার দেবো না। শত্রুতা এবং বন্ধুত্ব একসঙ্গে চলে না, একটা পথে চলতে হবে। হয় তুমি বন্ধু হও, হয় তুমি শত্রু হও। যদি শত্রু হও শত্রুর মতো ব্যবহার পাবে, আর বন্ধু হলে বন্ধুর মতো ব্যবহার পাবে। তুমি শত্রুতাও করবে আবার বন্ধুত্বের হাত বাড়াবে, দুটো একসঙ্গে হবে না। ভারতবর্ষ ফিরিয়ে দিয়েছে। আমি জানি না আগামী দিন বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক কোন দিকে যাবে। বিশেষ করে এই 12ই ফেব্রুয়ারি যে ঘটনাটা হওয়ার কথা আছে, যদিও আমি বারবার বলছি যে ইলেকশন হবে না, কোনো মতে ইলেকশন হবে না। ইলেকশন হওয়ার মতো কোন রকম চিহ্ন এখনো পর্যন্ত সাস্টেন করছে না। মানুষের মধ্যে কোনো উত্তেজনা দেখছেন, ইলেকশন নিয়ে আলোচনা দেখছেন? কিচ্ছু না। ভোট হবে, তার গণনার দিন, ফল প্রকাশের দিন, কিচ্ছু নেই। আসলে একটা মূল্য ঝুলিয়ে রাখা হয়েছে, একটা জাতীয় সরকার গড়ার একটা চেষ্টা করা হচ্ছে। সেই জাতীয় সরকার যদি গড়ে তাহলে মানে তারেক রহমানের কপালে অশেষ দুর্গতি আছে। সেই জন্য মনে করিয়ে দেওয়া হয়েছে যে 71 সাল যদি সাস্টেইন করতে না পারেন তাহলে 71 সালের পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। এবার দেখুন সামনে দিয়ে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। সম্মানিত দর্শক, আলোচনার শুরুতে শিরোনাম নিয়ে কিছু বলা আবশ্যক। এখানে ভারতের হিট লিস্টে জামাত। আমাদের দেশে হিট লিস্ট শব্দটি সাধারণত নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। কাউকে টার্গেট করা, কাউকে ধ্বংস করা, কাউকে মেরে ফেলা। সাধারণত এ সকল বিষয়ে বোঝানোর জন্য সংবাদপত্রগুলো সাধারণত হিট লিস্ট শব্দটি ব্যবহার করে। কার্যত হিট লিস্ট শব্দটি মূলত কাউকে গুরুত্ব সহকারে বিবেচনা করা, কারোর সঙ্গে সম্পর্ক স্থাপন করা এবং কাউকে একেবারে জোরাজুরি করে তার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করার নামও অনেক ক্ষেত্রে হিট লিস্ট হয়ে যায়। তো সেই অর্থে দিল্লির সঙ্গে, ভারতের সঙ্গে, নরেন্দ্র মোদীর সঙ্গে বর্তমান জামাতের সম্পর্কের যে একটা নতুন দ্বার উন্মোচিত হয়েছে, এটি বোঝানোর জন্য আমি মূলত এই হিট লিস্ট শব্দটি ব্যবহার করেছি। আজ থেকে বহু বছর আগে আমার যতটা মনে পড়ে, যখন কাদের মোল্লার ফাঁসি নিয়ে খুব আলাপ আলোচনা হচ্ছিল, ঠিক ওই সময়টাতে আমি একটা পত্রিকা বের করতাম, অনলাইন পত্রিকা, যেটির নাম ছিল dnews.com, মানে differentnews.com। 2011-12 সনে যারা পাঠক ছিলেন তারা জানতেন যে এটি ওই সময়টাতে খুবই জনপ্রিয় একটি অনলাইন মাধ্যম ছিল, এবং অ্যালেক্সাতে র্যাঙ্কিংয়ে এটি প্রথম 5টি শীর্ষ সংবাদপত্রের মধ্যে
আমার এই পত্রিকাটি ছিল। তো সেই পত্রিকাতে প্রায় প্রতিদিনই এই চমকপ্রদ নিউজগুলো আমি দিতাম। তখন একবার একটা নিউজ করেছিলাম যে জামাতের নেতাদের যে যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়া প্রভাবিত করার জন্য জামাত সারা দুনিয়াতে লবিস্ট নিয়োগ করেছে এবং ভারতেও তাদের লবিস্ট নিয়োগ করা হয়েছে। তো এটা যখন ছাপা হলো, একেবারে হই হই রই রই কাণ্ড চারিদিকে। কেউ বিপক্ষে বললেন, কেউ পক্ষে বললেন। যারা পক্ষে বললেন তাদের বক্তব্য ছিল যে জামাতের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক হতে পারে, জামাতের পক্ষে সবকিছু সম্ভব। আবার অন্যদিকে যারা বিপক্ষে তারা সেই চিরাচরিত ভাষায় গালাগাল, এবং অবাকের ব্যাপার হলো যে জামাতের লোকজন এখন যত চমৎকার ভাষায় গালাগাল করতে পারে, অশ্লীল অশ্রাব্যতায় তারা বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলেছে, ঠিক এতটা দক্ষতা তখনও হয়নি 2011-12 সনে, কিন্তু তারপরেও তারা ওই সময় গালাগাল দিত। আমার একটা ইউটিউবে আমার একটা ভিডিও আপলোড হয়েছিল, পার্লামেন্টে জামাত বিরোধী একটা বক্তব্য দিয়েছিলাম। সেই বক্তব্যটার কমেন্টে গিয়ে আপনি দেখতে পারবেন যে ওই সময়টিতে জামাতরা কিভাবে গালাগাল করত। একদিকে তাদের বা আমি যে সময়টাতে ফাঁসি তখনও হয়নি, জামাতের বিচার প্রক্রিয়া শুরু হয়নি, পার্লামেন্টে আমার প্রথম বক্তব্যের মধ্যেই 2009 বা 10 সনের প্রথম দিকে আমি এই ভাষণটা দিয়েছিলাম। কিন্তু আজকের জামাতের যে গালাগাল বা যা কিছু, ওটা 2009-10 সনে কেমন ছিল তখন ওই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো যেটা বলছিলাম যে জামাত ভারতের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য লবিস্ট নিয়োগ করেছে। তো এই ঘটনা পরবর্তীতে যখন 2015 বা 16 সনে জামাতের সঙ্গে ভারতের কি সম্পর্ক, কোন পর্যায়ের সম্পর্ক, সেটা চাক্ষুষ দেখার সুযোগ হয়েছিল। আমি শুধু এতটুকু বললাম। জামাত এই যুদ্ধাপরাধীদের যে বিচার, সেই বিচার প্রক্রিয়াতে ভারতের সহযোগিতার জন্য তাদের বড় বড় নেতাদেরকে এই যুদ্ধাপরাধের দায় থেকে মুক্ত করার জন্য করেনি এহেন চেষ্টা নেই, কিন্তু জিনিসগুলো কাঁচা হাতে তখন হ্যান্ডেল হয়েছে। আমেরিকাতে যারা বিনিয়োগ করেছে বা ভারতে যে সমস্ত কর্তাদের সাথে জামাতে যে সকল স্তরের নেতারা দেখা সাক্ষাৎ করেছে, সেখানে পারস্পরিক যে হ্যান্ডেলিংটা ভালো মতো হয়নি। আমি এরকম একটা দুটো ঘটনা জানি যেখানে ভালো মতো হ্যান্ডেলিং হলে পরিস্থিতি ভিন্নতর হতে পারত। এনিওয়ে, এখন যেটা বললাম যে জামাতের রাজনীতির বাংলাদেশে প্রথম থেকেই মূলধন হলো ভারত বিরোধিতা। তো সেই ভারত বিরোধিতা করে তারা রাজনীতি করে আসছে। কিন্তু আমাদের দেশের রাজনীতির দুটো প্রকৃতি রয়েছে। আপনি যদি রাজপথে লড়াই করতে চান, সংগ্রাম করতে চান, আন্দোলন করতে চান, তাহলে জনপ্রিয়তা পাওয়ার জন্য ভারত বিরোধী বক্তব্য একেবারে মুড়ি মুরকির মতো আপনি খাওয়াতে পারবেন লোকজনকে। তারপর আমেরিকার বিরুদ্ধে আপনি বক্তব্য দিয়ে, সাম্রাজ্যবাদী বিরুদ্ধে বক্তব্য দিয়ে আপনি মাঠ গরম করতে পারবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় যাবেন, বা আপনি যদি সত্যিকার অর্থে ক্ষমতায় যেতে চান, যে কোনো মূল্যে আপনাকে ভারতের সঙ্গে এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। 50-এর দশক থেকে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন লিগ অফ নেশন বন্ধ হয়ে আবার জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো, তখন থেকেই পাকিস্তানের জন্য এবং পূর্ববঙ্গের জন্য আমেরিকা অপরিহার্য হয়ে পড়ল। একই সঙ্গে ভারতের সঙ্গে বিরোধিতা অপরিহার্য হয়ে পড়ল বটে, কিন্তু 1971 সনের মুক্তিযুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্কটা আমাদের জন্য অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধুর মৃত্যু, ভারতের সাথে সম্পর্ক স্থাপন করতে না পারার ব্যর্থতা, 1996 থেকে 2001 সনে শেখ হাসিনার ট্রিমেন্ডাস কর্মকাণ্ড, অসাধারণ ভালো কর্মকাণ্ডের পরেও তিনি ভারতের অসহযোগিতায় ক্ষমতা আসতে পারেননি, এটা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। তারপর সেন্ট মার্টিন আমেরিকা চাচ্ছে বাংলাদেশের কাছে, এটা বাংলাদেশ দিতে পারেনি বা শেখ হাসিনা দিতে পারেনি, এজন্য তাকে চলে যেতে হয়েছে বা চলে যেতে হবে। এবং তিনি সেটা ডিক্লেয়ার করেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার ক্ষমতা দরকার নেই, কিন্তু আমি দেশ বিক্রি করে ক্ষমতায় আসতেও পারবো না, থাকতেও পারবো না, যেতেও পারবো না।
যা হয় হবে। তো এখন এই যে গত 10 মাসের যে বাস্তবতা, তার আগে আরো 7 মাসের বাস্তবতা, অর্থাৎ আগস্ট মাস থেকে আজ অবধি প্রায় 17 মাস হয়ে গেল। এই 17 মাসের যে রাজনীতি, এখানে আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে গেছে যে তাদের কি ভুলগুলো হয়েছিল। বিএনপি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, জামাত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আর বর্তমান সরকার তারা হাড়ে হাড়ে অনুভব করছে যে ব্যর্থতাটা কোন পর্যায়ে পৌঁছে গেছে এবং এখান থেকে আসলে ঘুরে দাঁড়ানো সম্ভব কিনা সেটা নিয়েও তারা গবেষণা করছে। তো সেই অবস্থাতে রাজনৈতিক দলগুলোর একটা ভিন্ন ভিন্ন কৌশল থাকে। জামাতও সেই কৌশল অবলম্বন করছে। তাদের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্ক, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক, সৌদি আরবের সঙ্গে কৌশলগত সম্পর্ক, এই সম্পর্কটি হয়তো অর্থনৈতিকভাবে কিংবা তাদের যে নীতিগত যে সকল সিদ্ধান্ত রয়েছে বা তাদের যাকে বলা হয় অ্যামিউজমেন্ট, সেই পলিটিক্যাল অ্যামিউজমেন্ট, রাজনীতির যে বিনোদন, সেই বিনোদনের জন্য এ সকল রাষ্ট্রের সাথে সম্পর্ক হয়তো কাজে লাগবে। আপনি একটা ভ্রমণে গেলেন, রাজকীয় মেহমান রূপে মক্কা মদিনাতে সফর করলেন, তুরস্কের সরকারি ভিসাতে গেলেন, 15 দিন সেখানে একটা প্লেজার ট্রিপ করে আসলেন, এটাকে বলা হয় পলিটিক্যাল অ্যামিউজমেন্ট। চায়না এই কাজগুলো করে খুব বেশি। বিভিন্ন দেশ থেকে তাদের পছন্দের মানুষদেরকে চীন দেশে নিয়ে ভীষণ রকমভাবে তারা আদর করেন, আপ্যায়ন করেন। আমি চীনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে একবার সেখানে গিয়েছিলাম, আমি এই জিনিসগুলো দেখেছি। কিন্তু ভারতের সঙ্গে যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, রাজনীতির যে সম্পর্কগুলো, এগুলো আসলে মানে বিকল্প নেই। এই সম্পর্কগুলো করতেই হবে আপনাকে যদি আপনি ক্ষমতায় যেতে চান এবং ক্ষমতায় থাকতে চান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের অনেকের সঙ্গে ভারত সম্পর্ক করার চেষ্টা করেছে, কিন্তু কার্যত যেটা বাস্তবতা ভারতের জন্য নির্মম অভিজ্ঞতা, সেটা হলো একমাত্র জাতীয় পার্টি ছাড়া ভারতের সঙ্গে কেউ বিশ্বস্ত আচরণ করেনি। জাতীয় পার্টি এরশাদ সাহেব প্রথম দিন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত, আবার এরশাদ সাহেবের পর তার যে ভাই, যিনি এখন জিএম কাদের আছেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট, আর তার যে সেক্রেটারি, মানে ওনারা সবসময় ভারতের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ এবং বিশ্বস্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করার চেষ্টা করছে। ভারতে যদি সামর্থ্য থাকতো তাহলে জাতীয় পার্টিকেই কিন্তু তারা ক্ষমতায় রাখত। এবং দেখুন এখন ভারতের যতটুকু লিঙ্ক রয়েছে বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রীয় মাধ্যমে, তারা সেই গত 17 মাসে জাতীয় পার্টিকে যেভাবে নিরাপত্তা দিচ্ছে, যেভাবে অপরিহার্য করেছে, এবং রাষ্ট্রীয় শক্তিগুলো কোনো অবস্থাতেই জাতীয় পার্টির উপর তাদের খড়গ তারা চাপাতে পারছে না। এবং জাতীয় পার্টির সব গ্রুপগুলো, অর্থাৎ যেগুলো ভেঙে গেছে, যে মূল যে শক্তিগুলো যারা আছেন, আনিসুল ইসলাম মাহমুদ, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক চিন্নু, শহীদুর রহমান ট্যাপা, তারপর যাকে বলা হয় রুহুল আমিন হাওলাদার, বলতে গেলে জাতীয় পার্টির যারা একেবারে সূর্য সন্তান, তারা সবাই জিএম কাদেরকে ছেড়ে গেছেন। এই অবস্থাতে মানে ভারত দুটো গ্রুপের সঙ্গে কিন্তু সম্পর্ক রক্ষা করে চলছে, এবং এই দুটো গ্রুপই তারা কেউ কিন্তু আওয়ামী লীগের মতো বাংলাদেশে মজলুম নয়, নির্যাতিত হচ্ছে না, বরং বিভিন্ন পক্ষ জাতীয় পার্টির অফিস ভাঙার চেষ্টা করেছে। তাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে, তাদের হাড্ডি গুড্ডির উপর যেভাবে থেরাপি দেওয়া হয়েছে, তারা ভুলেও আর কখনো জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে যাবে না। তো এই হলো ভারতের সঙ্গে বন্ধুত্বের একটা নমুনা। সেই দিক থেকে তারা বিএনপিকে চেষ্টা করেছে, আওয়ামী লীগের চেষ্টা করেছে, এবং এই বড় দলগুলো সবসময় মানে যখন প্রয়োজন তখন ভারতের সঙ্গে একেবারে দহরা মরম সম্পর্ক স্থাপন করেছে, আর যখন প্রয়োজন নয় তখন তারা ভারতকে জাস্ট বুড়ো আঙুল দেখানোর চেষ্টা করেছে। তো সেই অতীত অভিজ্ঞতার কারণে ভারত মনে করছে যে আগামীতে যদি ইসলামী দলগুলো, তার মধ্যে বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে তাদের একটা সম্পর্ক স্থাপিত হয়, এবং জামাত যেহেতু একটা রেজিমেন্টাল ফোর্স, সংগঠিত একটি রাজনৈতিক শক্তি, আর অন্যদিকে ভারতে এখন যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে বিজেপি, তারাও কিন্তু একটি রেজিমেন্টাল ফোর্স। এবং আপনি দেখবেন যে উগ্রবাদী বলেন আর উদারনৈতিক বলেন, সারা দুনিয়ার
উগ্রবাদী যারা তাদের পারস্পরিক সম্পর্কটা হয়ে যায়, আর যারা উদারনৈতিক তাদের মধ্যে একটা সম্পর্ক হয়ে যায়। এবং এটা সব ক্ষেত্রে প্রযোজ্য। আপনি একটা নতুন শহরে গেলেন, আপনি নামাজ কালাম পড়েন, সবার আগে আপনি মসজিদে দেখা পেয়ে যাবেন, মুসলিদের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়ে যাবে। আপনি যদি নেশাখোর হন, মদখোর হন, মুহূর্তের ভিতরে আপনি শহরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনার মদ্যপের সঙ্গে দেখা হবে, পানশালার দেখা হবে, কোথায় কি ধরনের মাদক পাওয়া যায় আপনি খুঁজে পেয়ে যাবেন। তো এ হলো মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। মানুষ যেরকম চিন্তা করে, যেরকম ক্যারেক্টারিস্টিক্স, তাদের সঙ্গে আসলে সেরকম মানুষের সম্পর্ক হয়ে যায়। তো ভারতে যেহেতু একটি উগ্রবাদী দক্ষিণপন্থী সরকার আছে, মানে আমাদের দেশে দক্ষিণপন্থী বলতে যেমন ইসলাম ধর্মাবলম্বীকে বোঝায়, ভারতে দক্ষিণপন্থী বলতে হিন্দু ধর্মাবলম্বীদের বোঝায়। তারা উভয়ই তাদের হিন্দু জাতীয়তাবাদ আর বাংলাদেশে জামায়াত ইসলামী এবং তাদের যারা বন্ধু তারা মুসলিম জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে চায়। তো সেদিক থেকে তাদের মধ্যে মানে একই রাষ্ট্রের মধ্যে সমস্যা হতে পারে, কিন্তু ভিন্নতর রাষ্ট্রে তাদের মধ্যে কোনো সমস্যা নেই। যে রাজনীতির জিকির তুলে বিজেপি সফল হয়েছে, একই রাজনীতির জিকির তুলে জামাতের সহযোগিতা পেলে ভারতের তারা সফল হতে পারে। এবং এই কারণে সাম্প্রতিক সময়ে যে রয়টারের খবর প্রচারিত হয়েছে, সেই প্রচারণায় আমরা দেখলাম যে জামাতের আমিরের সঙ্গে ভারতের কূটনীতিবিদদের সাক্ষাৎকার হয়েছে। যদিও এটা নিয়ে নানা রকম ব্যাখ্যা রয়েছে, বিবৃতি রয়েছে। কেউ বলছে লন্ডনে সাক্ষাৎ হয়েছে, কেউ বলছে না জামাতের আমিরের বাসায় সাক্ষাৎ হয়েছে, কেউ বলছে 5-6 মাস আগে সাক্ষাৎ হয়েছে, ইত্যাদি নানা কথা। কিন্তু বাস্তবতা হলো সাক্ষাৎ হয়েছে, এটাই ধ্রুব সত্য। এখন এই যে এই সময়টিতে জামাতের সঙ্গে ভারতের যে সম্পর্ক, দেখা সাক্ষাৎ করা, এটি বিএনপির সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে বা জাতীয় পার্টির সঙ্গে ভারতের যে সম্পর্ক তার থেকে আলাদা। এর কারণ হলো যে জামাত মূলত এখন কার্যত দেশ চালাচ্ছে, আর জামাত যে প্ল্যান করে এগুচ্ছে সামনে, কোনো রকম সার শব্দ না করে, নির্বাচনের মাঠে কোনো রকম সিন ক্রিয়েট না করে, তারা ম্যাটিকুলাসলি নির্বাচনে জয়লাভ করার যে পরিকল্পনা করে যাচ্ছে, এটা আমাদের বাংলাদেশের আমরা যারা আমজনতা আছি, হাজার আমরা আছি, আমরা হয়তো অনেকে অনুমান করতে পারছি না, কিন্তু আমেরিকা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে। তারপর ভারতও ঠিকই বুঝতে পেরেছে যে এখানে রাজনীতির হিসাব পাল্টে যেতে পারে যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে। এ কারণে আসলে কৌশল এমন একটা জিনিস। তারপরে আসমানি ধরেন সাহায্য তো অবশ্যই আছে। যারা ধর্মকর্মে বিশ্বাস করেন তারা মনে করেন যে আল্লাহর সহযোগিতা না থাকলে রাষ্ট্র ক্ষমতা আসা যায় না। যুদ্ধে জয়লাভ করা সংখ্যার উপর নির্ভর করে না। মাত্র 300 জন লোক নিয়ে 10,000 লোকের বিরুদ্ধে যুদ্ধ করা গেছে এবং 300 জন লোক জয়ী হয়েছে। আর ইসলাম ধর্মের ইতিহাসে 313 জন ভার্সেস 1000 বদরের যুদ্ধে, সেখানে মুসলিম বাহিনীর বিশাল বিজয়। আবার পরবর্তী সময়ে যে উহুদের যুদ্ধ হলো বা খন্দকের যুদ্ধ হলো, এই যুদ্ধগুলোতেও কিন্তু মুসলমানদের সংখ্যা ছিল খুবই নগণ্য। একইভাবে আলেকজান্ডার মাত্র 40,000 সৈন্য নিয়ে তিনি পারস্যে গিয়ে 3 লাখ পার্সিয়ান আর্মির বিরুদ্ধে লড়াই করে তিনি জয়লাভ করেছেন। এগুলো সব ইতিহাস। এর কারণ হলো এখানে রেজিমেন্টাল ফোর্স, ট্রেনিং, সাহস, কৌশল ইত্যাদির উপর অনেক কিছু নির্ভর করে। তো জামাত যতটুকু আছে, 1 জন 2 জন 3 জন 4 জন, আপনি যাই বলেন না কেন, যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করেন না কেন, এটা একটা রেজিমেন্টাল ফোর্স। তো সেই রেজিমেন্টাল ফোর্সের তাদের অর্থ আছে, টাকা আছে, তার সঙ্গে যদি ভারতীয় কৌশল, চাণক্য নীতি তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, তাহলে আমাদের দেশে যে প্রথাগত নির্বাচনের ইঞ্জিনিয়ারিংটা রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এবং এই সময়টাতে আমরা কেউ টের পাচ্ছি না। যেমন আমার একটা মামলা ঢাকা কোর্টে, তো এই মামলার একটা শুনানি ছিল। তো নির্বাচন আরো 1.5 মাস আগে, কিন্তু কোর্ট কাছারির বেশিরভাগ ম্যাজিস্ট্রেট এখন নির্বাচনের দায়িত্বে কিন্তু তারা চলে গেছে। আমরা যারা অনিশ্চয়তার কথা বলছি, আমরা যারা নির্বাচনের বিএনপির বিজয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত হয়ে বসে আছি, কিন্তু এখানে যে কি ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে, কি চাণক্য নীতি হচ্ছে, পর্দার আড়ালে কি যে খেলাধুলা হচ্ছে, এটি যারা এটা পরিচালনা করছেন তারা বলতে পারবেন। বিএনপি হয়তো শক্তিমত্তার উপরে, সংখ্যাধিক্যের উপর, জনপ্রিয়তার উপর তারা নির্ভর করছে, আর অন্যদিকে জামাত কৌশলের উপর নির্ভর করছে, প্ল্যান, পরিকল্পনার উপর নির্ভর করছে। তাদের যে দেশি এবং বিদেশি যে শক্তি রয়েছে এবং প্রশাসনের বিভিন্ন স্তরে তাদের যে সকল লোক রয়েছে, সবার সঙ্গে একটা সম্মিলিত, যাকে বলা হয়, প্ল্যান করে তারা এগোচ্ছে। নির্বাচন হবে অথবা হবে না।
কিন্তু যাই হোক না কেন, তারা যেন তাদের অস্তিত্ব বজায় রাখতে পারে সসম্মানে, মর্যাদা এবং শক্তিতে। সেই ব্যাপারে তারা যে কাজগুলো করছে এবং সেই কাজের ক্ষেত্রে দিল্লির সঙ্গে তাদের যে সম্পর্কটা, এটা স্বাভাবিক, একেবারে স্বাভাবিক। আর অন্যদিকে দিল্লিও এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা জামাতকে বন্ধু হিসেবে নিতে পারে। এর কারণ হলো, অতীতে বঙ্গবন্ধুর জামানা, শেখ হাসিনার জামানা, বিএনপির জামানা, সব জামানাতে কিন্তু ভারত নিদারুণভাবে অপমানিত, লাঞ্ছিত হয়েছে। ভারতের সঙ্গে যারা ক্ষমতায় বসে খুবই মিষ্টি মিষ্টি কথা বলে, আর রাজপথে ভারতকে খুব গালাগাল করে। তো সেই দিক থেকে যদি এই গালাগালি ভারতকে শুনতে হয়, তাহলে হোয়াই নট জামাত? তো সেই দিক থেকে হয়তো দিল্লিতে কোনো পরিকল্পনা হচ্ছে, জয়শঙ্করের দপ্তর, তারপরে অজিত দোভালের দপ্তর, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর হয়তো এই মুহূর্তে ভীষণ রকম ব্যস্ত সময় কাটাচ্ছে। আর সেই ব্যস্ত সময়ের কারণে বাংলাদেশের রাজনীতিতে সবাই খুব এই মুহূর্তে অস্থির এবং উত্তেজনা দেখালো। জামাত অনেকটা নির্ভার, নিস্তব্ধ এবং কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে চাচ্ছে না। ফলে ভারতের সঙ্গে জামাতের যে সম্পর্ক, এটি আগামীতে কি রসায়ন নিয়ে আসে সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।